খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। অবনীন্দ্রনাথ ঠাকুরের আবাস ভেঙে ফেলা নিয়ে বিধানসভায় প্রশ্ন বিজেপির, কি বললেন মন্ত্রী? 100 দিনের কাজের প্রকল্পের পাশাপাশি আরও এক প্রকল্প চলবে, ঘোষণা শুভেন্দুর। কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না আহমেদাবাদে ভেঙে পড়া বিমানের, দাবি এয়ার ইন্ডিয়া কর্তার। সংকটজনক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এক এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। অন্যান্য অনগ্রসর শ্রেণী বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের পরেও কেন চালু কলেজে ভর্তির পোর্টাল? প্রশ্ন তুলে এবার হাইকোর্টে আদালত অবমাননার মামলা। কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগে বাধা নেই, জানাল হাইকোর্ট। মেদিনীপুরে বিশেষ চাহিদাসম্পন্ন মহিলাকে লাগাতার গণধর্ষণ, গ্রেপ্তার গ্রামেরই 3 যুবক। হাজার হাজার মানুষের আশীর্বাদ, 16 কোটির ইঞ্জেকশনে জিন থেরাপি শুরু, রানাঘাটের অস্বীকার। আসছি বিস্তারিত খবরে। শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা নিয়ে সম্প্রতি হইচই পড়ে যায়। এবার সেই বিষয়টি উঠল বিধানসভাতেও। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পর্যটন দফতরের মন্ত্রীর কাছে অতিরিক্ত প্রশ্ন হিসাবে বিষয়টি তোলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়কের প্রশ্ন ছিল, শান্তিনিকেতনের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা হচ্ছে তা জানার পরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? জবাবে পর্যটন দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, এটি একটি ব্যক্তির মালিকানাধীন জায়গা। রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করেও বাড়ি ভাঙা আটকাতে পারল না। মন্ত্রী বলেন, অতীতে বহু ক্ষেত্রে মনীষীর স্মৃতিবিজড়িত বাড়ি বিক্রি বা প্রমোটিং করার চেষ্টা করা হচ্ছে বা তার প্রাথমিক গুরুত্ব নষ্ট করে দেওয়া হচ্ছে। এই খবর জানতে পেরে সরকার সক্রিয় হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে সেই সব ক্ষেত্রে হস্তক্ষেপ করেছেন। কিন্তু এই বাড়িটি যারা নিয়েছিলেন তাদের পারিবারিক সমস্যার কারণে সরকারকে হস্তক্ষেপ করতে দেওয়া হলো না। সম্প্রতি ভেঙে ফেলা হয়েছে শান্তিনিকেতনে প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। তার নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয়েছিল অবনপল্লী। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন। কিন্তু বাড়ি ভাঙা রদ করা গেল না। পূর্বপল্লীর শেষ প্রান্তে অবনপল্লীতে শিল্পীর এই আবাস নামক বাড়িটি ছিল একটি ব্যক্তিগত রায়তি জমি, যা বিক্রি করার অধিকারও ছিল। ভূমি ও ভূমি সংস্কার দফতর সূত্রে জানা যায়, শান্তিনিকেতনের তালতোড় মৌজায় অবনপল্লীর বাড়ি সমেত জমিটি অবনীন্দ্রনাথ ঠাকুরের নাতি স্বর্গীয় অমিতেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, উত্তর 24 পরগনার সল্টলেক বিধাননগরের বাসিন্দা অরুন্ধতী ঠাকুর এবং অমিতেন্দ্রনাথের পুত্র অয়নেন্দ্রনাথ ঠাকুর গত বছর এপ্রিলে বাড়ি সমেত জমিটি বিক্রি করে দিলেন। মন্ত্রী স্পষ্ট ভাষায় এদিন জানালেন, এই ধরনের ঘটনায় আমাদের কাছে কোনো রকম তথ্য থাকলে সবসময় সেই বাড়িগুলি উদ্ধারের চেষ্টা করি, আগামী দিনেও চেষ্টাই করব। তিনি বলেন, বাংলার মনীষীদের জায়গাগুলি সঠিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য আমাদের হেরিটেজ কমিশন রয়েছে। তথ্য সংস্কৃতি দফতর থেকে আমরা এ ব্যাপারে সবসময় সক্রিয় থাকি। তবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ক্ষেত্রে তথ্য সংস্কৃতি দফতর বা পর্যটন দফতরের কিছুই করার ছিল না। শান্তিনিকেতনের প্রখ্যাত চিত্রশিল্পী তথা লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ এদিন বিধানসভায় তোলেন অগ্নিমিত্রা পল। প্রায় 1 বিঘা জায়গার ওপর গাছে ঘেরা ঐতিহ্যবাহী স্মৃতিবিজড়িত আবাস বাড়ি ভাঙার কাজ সাময়িক বন্ধ হলেও তা আটকানো গেল না। প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বভারতীর প্রথম আচার্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে কবির প্রয়াণের পর 1942 সালে বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য হয়েছিলেন তার ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় এই বাড়িতে বাস করতেন তিনি। একদা বহু বিশিষ্ট মানুষজনের পদধূলি পড়েছিল বাড়িটিতে। সেই স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ হল শান্তিনিকেতনবাসী। রাজ্যে 100 দিনের কাজের প্রকল্প ফের চালু নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্তোষ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করলেন, বুধবারের রায়ে কেন্দ্রীয় সরকারকে 100 দিনের প্রকল্প পরিচালনার সমস্ত ক্ষমতা দিয়েছে আদালত। একই সঙ্গে তিনি জানালেন, 100 দিনের কাজের প্রকল্পের সমান্তরালভাবে চোর ধরো চোর ভরো প্রকল্প চলবে রাজ্যে। দুর্নীতি হতে দেবে না বিজেপি। এদিন শুভেন্দুবাবু বললেন, আমরা প্রকল্পের পক্ষে আর চুরির বিপক্ষে। চোর ধরো জেল ধরো প্রকল্প চলবে, চুরি করতে দেওয়া যাবে না। কোর্টের নির্দেশে তো পরিষ্কার কেন্দ্রীয় সরকারের হাতে পুরো ক্ষমতা দিয়ে দিয়েছে।
ভুয়ো ও প্রকৃত উপভোক্তাকে আলাদা করতে বলেছে। প্রকৃত উপভোক্তাদের কাজ দেওয়ার কথা বলেছে। আমরা তো প্রকৃত উপভোক্তাদের পক্ষে। আদালত বলেছে, জব কার্ড হোল্ডারের কাছে কেন্দ্র সরাসরি টাকা পাঠাতে পারবে। রাজ্যের সহমতি ছাড়াই সরাসরি নজরদারি করতে পারবে কেন্দ্রীয় সরকার। আমরা তো প্রকল্পের পক্ষে, চুরির বিরুদ্ধে। আর হাইকোর্টের অর্ডার হয়েছে চুরি আটকাও, টাকা নাও, কাজ করো। বুধবার এক রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল, রাজ্যে বন্ধ থাকা ১০০ দিনের কাজের প্রকল্প ফের চালু করতে হবে কেন্দ্রকে। দুর্নীতির অভিযোগ উঠলেও এভাবে কোনো প্রকল্প একটি রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যায় না বলে মন্তব্য করলেন বিচারপতিরা। তবে আদালত এও জানালো যে দুর্নীতি রুখতে রাজ্যের ওপর যে কোনো শর্ত চাপাতে পারবে কেন্দ্র। এমনকি জব কার্ড হোল্ডারদের টাকা সরাসরি পৌঁছে দিতে পারবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। একই সঙ্গে রাজ্যে ১০০ দিনের কাজে দুর্নীতির সমস্ত তদন্ত জারি থাকবে বলে জানালো আদালত। কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের। তা যথাযথ নিরীক্ষণ করা হয়েছিল জুনেই। এমনটাই দাবি এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনের। তিনি জানিয়েছেন, আবার ডিসেম্বরে বিমানটির পরীক্ষা হওয়ার কথা ছিল। দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের দুর্ঘটনার। ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই মৃত। তারপর থেকেই প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে ঘটল দুর্ঘটনা? বিমানে ত্রুটি ছিল কিনা তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। এই পরিস্থিতিতে এদিন সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল জানিয়েছেন, গত মার্চেই বদলানো হয়েছিল বিমানটির ডান ইঞ্জিন। বাঁদিকের ইঞ্জিনটিরও পরীক্ষা হয়েছিল এপ্রিলে। নিয়মিতই বিমান ও সেটির ইঞ্জিনের পরীক্ষা করা হতো। কোথাও কোনো গলদ ছিল না। প্রসঙ্গত, আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এক পলকে ওলটপালট করে দিয়েছে সবকিছু। বৃহস্পতিবারের অভিশপ্ত দুপুর কেড়ে নিয়েছে ২৫০ জনের বেশি মানুষের প্রাণ। AI-171 নামটাই যেন হয়ে গিয়েছে অভিশপ্ত। আর তাই এয়ার ইন্ডিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে ওই নামে কোনো উড়ান চালাবে না তারা। যদিও প্রকাশ্যে এমন কোনো দাবি তারা করেনি, কিন্তু গোপন সূত্র থেকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এমনই দাবি। এদিকে দুর্ঘটনার ভয়াবহতায় ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার AI-171 বিমানের ব্ল্যাক বক্সও। আদৌ ওই ব্ল্যাক বক্স থেকে কোনো তথ্য উদ্ধার করা যাবে কিনা সেটা নিয়েই তৈরি হয়েছে সংশয়। ঘটনার একদিন পরে বিমানটির একটি ব্ল্যাক বক্স উদ্ধার হল। দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার হল দুর্ঘটনার ৩ দিন পর। শুক্রবার যে হোস্টেলের ছাদে বিমানটি আছড়ে পড়েছিল সেখান থেকে প্রথম ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছিল। দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার হল ধ্বংসস্তূপের নিচে। দুটি ব্ল্যাক বক্সই পাঠিয়ে দেওয়া হল ডিজিসি এর কাছে। কিন্তু সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুর্ঘটনার ভয়াবহতায় দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি ভালোমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় প্রযুক্তিতে ওই ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধার সম্ভব হচ্ছে না। কলকাতা এবং আশেপাশের এলাকায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে ২৫টি নতুন দমকল কেন্দ্র নির্মাণের প্রস্তাব করেছে বলে জানা গেল। খিদিরপুর বাজারে আগুন লাগার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা মন্ত্রী সুজিত বোস বিধানসভায় দমকলের গাফিলতির কথা অস্বীকার করলেন। এই ঘটনায় ১৩০০ দোকান পুড়ে গেছে বলে অভিযোগ উঠল। একই সঙ্গে সুজিত বোস জানালেন, নতুন ২৫টি দমকল কেন্দ্র গড়ে উঠছে। নতুন দমকল স্টেশনগুলি হবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম এবং পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে। উল্লেখযোগ্যভাবে প্রস্তাবিত স্টেশনগুলির মধ্যে একটি কৌশলগতভাবে হাওড়ায় রাজ্য সরকারের সচিবালয় নবান্নের কাছেও একটি কেন্দ্র গড়ে উঠবে। উল্লিখিত অন্যান্য নির্দিষ্ট স্থানগুলির মধ্যে রয়েছে হুগলির ধনিয়াখালী, বাঁকুড়ার বারজোড়া, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এবং উত্তর দিনাজপুরের ইটাহাট। বিধানসভা অধিবেশন চলাকালীন বিরোধীরা খিদিরপুরের ঘটনায় দমকলের ভূমিকার সমালোচনা করল। দমকলের দেরিতে পৌঁছানো, পর্যাপ্ত জল না থাকা এবং একটি ইঞ্জিন বিকল হওয়ার অভিযোগ তুলল। জবাবে দমকল মন্ত্রী বললেন, জরুরি কল পাওয়ার পরপরই ৩টি দমকলের গাড়ি পাঠানো হয় এবং পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। তিনি ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা, মেয়র ফিরহাদ হাকিম এবং এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিশ্চিত করলেন। জল সরবরাহ এবং জ্বালানি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে সুজিত বললেন, পর্যাপ্ত জল ছিল এবং পাম্পগুলিতে জ্বালানি ছিল। তিনি প্রাথমিকভাবে পাম্পের যে কোনো ত্রুটির জন্য জল তোলার সময় সিস্টেমে পলি প্রবেশকে দায়ী করলেন এবং বিষয়টি তদন্ত করার প্রতিশ্রুতি দিলেন।
তিনি বললেন, সীমান্তে আমাদের সৈন্যদের মতো আমাদের অগ্নি নির্বাপক কর্মীরা চরম ঝুঁকির মধ্যে কাজ করে, তাদের জীবন ঝুঁকির মুখে ফেলে। তাদের সাহস এবং ত্যাগকে অবমূল্যায়ন করবেন না। গত 6 মাসে অসংখ্য বড় অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে অগ্নি নির্বাপন পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে, যার ফলে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলির মধ্যে রয়েছে গত অক্টোবরে রাজাবাজারের একটি পরিত্যক্ত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, যার জন্য 6টি দমকলের প্রয়োজন হয়েছিল। কয়েকদিন পরে এজরা স্ট্রিটের তিরেত্তি বাজারে আগুন নেভানোর জন্য 15টি দমকলের দল মোতায়েন করা হয়েছিল। প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বস্তিতে আগুন লাগার ঘটনায় একজন আহতও হলেন। এই বছরই পার্ক সার্কাস, শিয়ালদহ ইএসআই হাসপাতাল, নারকেলডাঙ্গা, পার্ক স্ট্রিট এবং পাথুরিয়াঘাটার মতো এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। জোড়াবাগানের নারকেলডাঙ্গা বস্তি এবং পাথুরিয়াঘাটায় ঘটে যাওয়া ঘটনাগুলিতে 3 জনের মৃত্যু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এনওসি এবং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অগ্নি নিরাপত্তার নিয়ম মেনে চলা হলেও অনুমতি পাওয়ার পর প্রায়শই সম্মতি লোপ পায়। গুরুতর অসুস্থ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসে ভুগছেন। গত 14 জুন রাত থেকে নিউ আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি সাংসদ। সেভাবে তার স্বাস্থ্যোন্নতি না হওয়ায় এয়ারলিফট করে দিল্লি এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শমতো বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি সাংসদ। গত 14 জুন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হঠাৎ ভীষণ পেটে ব্যথা শুরু হয় তাঁর। বাড়িতে বেশ কয়েকবার বমিও করেছিলেন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন। সঙ্গে সঙ্গে তার একাধিক পরীক্ষা নিরীক্ষা করলেন চিকিৎসকরা। পরিস্থিতি বিবেচনা করে তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হল। বৃহস্পতিবার তার অবস্থার আরও অবনতি হয়। সে কারণে দিল্লির এইমসে চিকিৎসার ভাবনাচিন্তা করা হল। সে কারণে তাকে এয়ারলিফট করে নিয়ে যাওয়া হল দিল্লিতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেসব বিশদে পরীক্ষা করে বিশেষজ্ঞ চিকিৎসকদের দাবি তিনি জিআই সেপসিস বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসে ভুগছেন। কি এই রোগ? বলা হচ্ছে মূলত গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্থাৎ অন্ত্রে সংক্রমণ থেকে এই রোগ হয়। কোনোভাবে যদি খাদ্যনালীর মধ্যে দিয়ে অন্ত্রে জীবাণু প্রবেশ করে তাহলে এই রোগ সংক্রমণের আশঙ্কা থাকে। রোগীর ডায়রিয়া, বমি শুরু হলে সহজে সুস্থ হতে পারবেন না। সারা অঙ্গে ধীরে ধীরে সক্রিয়তা কমে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। যে কোনো সংক্রমণই যেহেতু শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। রক্ত চলাচল ব্যাহত হওয়া, রক্ত জমাট বাঁধাও এর উপসর্গ। নানাভাবে মানুষের শরীরে এ ধরনের সংক্রমণ ঘটতে পারে। মূলত শ্বাসনালী দিয়ে জীবাণু ঢুকে খাদ্যনালীতে প্রবেশ করলে সংক্রমণ হতে পারে। আবার খাবারের মাধ্যমেও তা শরীরে ঢুকতে পারে। তবে শরীরে জীবাণু ঢুকলেই যে সেপসিস হবে তেমনটা নয়। এই ধরনের সংক্রমণ শরীরে কোষে ছড়িয়ে পড়লে তবেই তা মারাত্মক হয়ে ওঠে। একে নানা অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে থাকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করি। এই ধরনের সেপসিস রোগ সম্পর্কে আপনার আর কিছু জানার আছে কি? কলকাতা পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগে কোনো বাধা নেই। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ এই নির্দেশ দিলেন। বলে রাখা ভালো, মোট ৭৮টি শূন্য পদে হবে এই নিয়োগ। আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ভার্চুয়ালি হাজিরা দিলেন কলকাতা পুরসভার কমিশনার এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। ডিভিশন বেঞ্চের নির্দেশ না মানা নিয়ে একে অপরকে দোষারোপ করলেন। এদিন পুরসভার আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বললেন, কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার নির্দেশে স্পষ্ট করে বলেছে যে ৬৬টি সম্প্রদায়কে নিয়ে এবং ৭% সংরক্ষণ নীতি মেনে কাজ করুন। পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভা। আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে রাজ্য। তারপর বাকি নিয়ম মেনে হবে নিয়োগ। উল্লেখ্য, ২০১০ সালে ওবিসি বলে ঘোষণা করা হয় মোট ৬৬টি জনগোষ্ঠীকে। তার মধ্যে ৫৪টি অমুসলিম জনগোষ্ঠী এবং মুসলিম ১২টি। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ২০১০ সালের পর থেকে নথিভুক্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে। তবে ৬৬টি জনগোষ্ঠীর শংসাপত্র চাকরির নিয়োগ কিংবা কলেজের ভর্তিতে গ্রাহ্য হবে।
গত মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার এজলাসে হল মামলার শুনানি। ওই শুনানিতে ওবিসি গেরোয় কলেজে ভর্তি আটকে থাকার কথা বলা হলো, তবে আদালত সাফ জানালো এমন সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে লাগাতার গণধর্ষণ, তার জেরে গর্ভবতী হয়ে পড়লেন নির্যাতিতা। ঘটনায় গ্রেপ্তার একই গ্রামের 3 যুবক। ঘটনাটি ঘটেছে শালবনীর গরমাল গ্রামে। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ, প্রায় 35 বছর বয়সী মানসিক সমস্যায় ভোগা মহিলাকে দিনের পর দিন গণধর্ষণ করল ওই এলাকারই 3 যুবক। ঘটনাটি ঘটেছে প্রায় 6 মাস আগে। প্রথমে কিছু বুঝতে না পারলেও নির্যাতিতার শারীরিক সমস্যা দেখা দিতেই পরিবারের সদস্যরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। তখনই জানা গেল মহিলা প্রায় 6 মাসের অন্তঃসত্ত্বা। বাড়ির লোকজনই নির্যাতিতার সঙ্গে বারবার কথা বলে জানতে পারলেন তাকে এলাকার 3 যুবক লাগাতার গণধর্ষণ করেছে। বিষয়টি জানার পরই পরিবারের পক্ষ থেকে পিরাকাটা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হলো। অভিযোগ পেতেই তদন্তে নামল পুলিশ। তারপরই বুধবার রাতে পুলিশ 3 অভিযুক্ত সোমনাথ সরেন, বিদ্যাচরণ মাহাতো ও রঞ্জন মাহাতোকে গ্রেপ্তার করল। আজ বৃহস্পতিবার অভিযুক্তদের মেদিনীপুর আদালতে পেশ করা হলো। বিচারক অভিযুক্তদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন। ঘটনার তদন্ত করছে পুলিশ। ইরানের ওপর ইসরায়েলি হামলার কড়া সমালোচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তারা দুজনেই অবিলম্বে এই সংঘর্ষ বিরতির বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার 2 রাষ্ট্রনেতা 1 ঘণ্টা ধরে ফোনে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। দুজনেই চান হামলা বন্ধ করুক ইসরায়েল। গত শুক্রবার 13 জুন ভোরে হঠাৎ ইরানের পরমাণু কেন্দ্র এবং সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এরপর থেকে এই সংঘাত ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশেষত ইরানের উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠল। এই অবস্থায় এদিন ইসরায়েল ইরান সংঘর্ষ নিয়ে দীর্ঘক্ষণ ফোনে কথা বললেন রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট। তারা দুজনেই কূটনৈতিক পথে এই সমস্যার সমাধানের রাস্তা খোঁজার আর্জি জানালেন। বৃহস্পতিবার ক্রেমলিনের আধিকারিক ইউরি উশাকোভ ঘোষণা করলেন প্রেসিডেন্ট পুতিন এবং শি জিনপিং ঘণ্টাখানেক ধরে ফোনে কথা বলেছেন। তারা তাদের সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে ইরানের বিষয়ে তথ্য আদান প্রদানের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের এই পদক্ষেপ UN চার্টারের পাশাপাশি আন্তর্জাতিক আইনের বিভিন্ন ধারার লঙ্ঘন বলে জানালেন উশাকোভ। বিশ্বের অন্যতম 2 শক্তিশালী রাষ্ট্রনেতা একমত, কোনো বাহিনী দিয়ে এই আন্তর্জাতিক ইস্যুর সমাধান করা যাবে না। এই সংঘাতের মাঝে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই কোথায় আছেন তা আমেরিকা ভালো করেই জানে। আমেরিকার কাছে তিনি ইজি টার্গেট, এমনটাও উল্লেখ করলেন ট্রাম্প। এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই প্রথম ইসরায়েল ইরান সংঘাত নিয়ে মন্তব্য করলেন। প্রেসিডেন্ট শি জিনপিং জানালেন, সবার আগে নিরপরাধ নাগরিকদের জীবন বাঁচানো গুরুত্বপূর্ণ। সংঘাতকারী 2 দেশেরই আন্তর্জাতিক আইন কঠোরভাবে মেনে চলা উচিত। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজাই প্রাথমিক উপায়। এর জন্য প্রেসিডেন্ট বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি ইরান ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলিকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভূমিকার কথাও মনে করিয়ে দিলেন চীনের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গেই কথা বলতে এবং সহযোগিতা করতে প্রস্তুত চীন ও রাশিয়া 2 দেশ পরস্পরের মিত্র বলেই পরিচিত। আবার এই 2 দেশের সঙ্গে ইরানের সম্পর্কও ভালো বলেই মনে করে কূটনৈতিক বিশ্ব। ইরানের পরমাণু কেন্দ্রগুলির ওপর ইসরায়েলি হামলার সমালোচনা করলেন 2 নেতা। তবে এই সংঘাতের শুরু থেকে এখনও পর্যন্ত ইরানকে সাহায্য করার কোনো ইঙ্গিত দিল না রাশিয়া বা চীন। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ OBC সংরক্ষণ বিষয়ক নতুন বিজ্ঞপ্তির ওপরেও স্থগিতাদেশ দিল। এবার আরও বাড়ল সমস্যা। আদালত অবমাননার মামলা হল রাজ্যের বিরুদ্ধে। অভিযোগ, স্থগিতাদেশ দেওয়ার পরও চালু রয়েছে রাজ্যের কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টালে OBCA এবং ক্যাটেগরির উল্লেখ রয়েছে। রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী সব শ্রেণীকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে সেখানে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকা সত্ত্বেও কেন পোর্টাল খোলা হলো, সেই প্রশ্ন তুলে আদালত অবমাননার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলায় রাজ্যের উচ্চশিক্ষা দফতর এবং মুখ্য সচিবকে যুক্ত করা হল। বৃহস্পতিবার পোর্টালের বিরুদ্ধে আবেদন জানিয়ে
আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার মূল আবেদনকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের সূচনা করলেন। 2010 সালের পরবর্তী রাজ্যের দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছিল আগেই। বিধানসভাকে নতুন তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল। গত মঙ্গলবার নতুন একটি মামলায় ওই নতুন বিজ্ঞপ্তির উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। অভিযোগ, রাজ্য নতুন নিয়ম মেনে তালিকা প্রস্তুত করল না। ওবিসি নিয়ে আদালত অবমাননার মামলা এটি। ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের পরেও কেন চালু কলেজে ভর্তির পোর্টাল? প্রশ্ন তুলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হয়েছে। মুখ্য সচিব ও উচ্চশিক্ষা দফতরকে যুক্ত করা হয়েছে মামলায়। কঠিন লড়াইয়ের অবসান। বিরল রোগের ব্যয়বহুল ইঞ্জেকশন পেল রানাঘাটের ছোট্ট অর্ষিকা দাস। পূর্ব ভারতের প্রথম শিশুর সবচেয়ে ব্যয়বহুল জিন থেরাপি জোলজেনসমার সাহায্য পেল সাধারণ মানুষের অনুদানে সংগৃহীত অর্থে। মাত্র 7 মাসে দেশ বিদেশের প্রায় 65,000 মানুষের সহযোগিতায় অর্ষিকার জন্য 9 কোটিরও বেশি টাকা উঠল। মেরুদণ্ড সংক্রান্ত বিরল রোগ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপিতে আক্রান্ত সে। এই ইঞ্জেকশন পাওয়ার পর ধীরে ধীরে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলেই আশাবাদী আপামর রাজ্যবাসী। রানাঘাটের দাসপাড়ার বাসিন্দা অর্ষিকা। প্রায় 1 বছর আগে 16 মাসের শিশুটির বিরল রোগ ধরা পড়ল। স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোপিতে ভুগছে সে। এই রোগে আক্রান্ত হলে হাত, পা ও অন্যান্য অঙ্গ কাজ করা বন্ধ হয়ে যায়। স্নায়ু ধীরে ধীরে বিকল হতে শুরু হয়, যার একমাত্র ওষুধ একটি ইঞ্জেকশন। আপামর রাজ্যবাসীর কাছে সেই চিকিৎসা খরচ চালানোর জন্য সাহায্য চাইলেন তার মা বাবা। এক হলো রাজ্য, শুধু রাজ্য নয়, দেশ বিদেশ থেকে টাকা পাঠালো অনেকে। মাসে দেশ বিদেশের প্রায় 65,000 মানুষের সহযোগিতায় 9 কোটির বেশি টাকা উঠল। মিলল ইঞ্জেকশন। ওই ইঞ্জেকশন প্রস্তুতকারী সংস্থাও কিছুটা ছাড় দিল। অর্ষিকার বাবা শুভঙ্কর দাসের কথায়, মেয়ের চিকিৎসার খরচ চালানো অসম্ভব ছিল। আমজনতা সাহায্য না করলে মেয়েকে বাঁচাতে পারতাম না। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সফলভাবে সেই ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে। ওই হাসপাতালের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিশু বিশেষজ্ঞ এবং নার্সিং টিমের তত্ত্বাবধানে এই জিন থেরাপি সফলভাবে প্রয়োগ করা গিয়েছে। চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. সংযুক্তা দে।